সুপ্রভাত আমার ছাত্রছাত্রী, আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দেবে, আবার তোমরা যারা এই যে থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে সেপ্টেম্বর মাসে, তো তোমাদের যাদের মধ্যে সংস্কৃত সাবজেক্টটা রয়েছে, সেই সংস্কৃত সাবজেক্টে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে সমাস। সমাসের একটা অধ্যায় তোমাদের কিন্তু রয়েছে। এই সমাস আলোচনার আগে কিন্তু আমরা আলোচনা করে এসেছি কারক বিভক্তি। তো এই সমাস আলোচনার প্রসঙ্গে আমরা সমাসের কিছু জিনিস কিন্তু জেনে নেব। আচ্ছা, তোমরা যখনই সমাস করবে, কিন্তু আমি আগেও বলে এসেছি, এখনও বলছি, তোমরা কিন্তু যুক্তি সহকারে ডিটেলসে কিন্তু কিন্তু তোমরা শিখবে। আচ্ছা, এই যে সমাস, এই সমাস কাকে বলবো? এই সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ। এই সমাস, সমাস কথাটির সমাস কথাটির অর্থ কি বললাম? সংক্ষেপ। অর্থাৎ সংক্ষেপ যে বলছি, তো সমাস এবার কাকে বলবো? সমাসটা যে বলছি, তো সমাস কাকে বলবো? সমাস হচ্ছে একাধিক পদ মিলিয়ে একটি পদে পরিণত হওয়াকে আমরা কি বলবো? সমাস। কি বলবো? একাধিক পদ মিলে একটি পদে পরিণত হওয়াকে বলে সমাস। আচ্ছা, এবার উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। দেখো, একটা উদাহরণ যেমন থাকতেই পারে, এটা পরে আলোচনা আসছি, যে উদাহরণ আমাদের একটা থাকতেই পারে যে উপকূল। কি? উপকূল। উপকূল, এই উপকূলটাকে আমরা সমাস করলে কি পাবো? এটা নিয়ম আছে, আমি জাস্ট একটু সমাসটা বোঝাই তোমাদের, দিয়ে নিয়মগুলো আলোচনা করার পর তোমাদের এই নিয়মগুলো তখন থাকবে। কুলস্য সমীপম। কি? কুলস্য সমীপম। তাহলে দেখো, সমাস যে সংজ্ঞাটা আমি বললাম, যে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ করা। একাধিক পদ মিলে একটি পদে পরিণত হওয়াকে বলে সমাস। দেখো, একাধিক পদ, দেখো দুটো পদ আছে। কটা পদ আছে? দেখো, দুটো পদ আছে, একটা দুটো। এই দুটো পদ মিলে একটা পদ তৈরি করছে উপকূল। এই দুটো পদ মিলে যখন একটা পদ তৈরি করছে, তখন তাকে আমরা কি বলছি? সমাস বলছি। তাহলে এই যে সমাস, একাধিক পদ মিলে, যে একাধিক পদ মিলে একটা পদে পরিণত হওয়াকে বলছে সমাস। আচ্ছা, এই যে একাধিক পদ, এই যে একাধিক পদ, এই যে একাধিক পদ পেলাম, এই টোটালটাকে বলছে ব্যাস বাক্য। কি? ব্যাস বাক্য। কি বললাম? এই যে টোটাল পদটা, এটাকে বলছে আমাদের ব্যাস বাক্য। আর এই যে পদটা পেলাম, একে বলছে সমস্ত পদ। মানে এই দুটো পদের সমস্ত অর্থটা এখানে প্রকাশ পেয়েছে, তাই একে কি বলে? সমস্ত পদ। তাই একে বলে সমস্ত পদ। এই যে ব্যাস বাক্যের দুটো পদ পেয়েছি, প্রথম পদটাকে বলে পূর্বপদ, আর এটাকে বলে পরপদ। পূর্বপদ, আর এটাকে বলে পরপদ। মনে থাকবে। তাহলে পরপদটাকে আবার নাম আছে উত্তরপদ। পরপদটার নাম কি? উত্তরপদও বলা হয়। তাহলে সমাসটা কি বললাম? একাধিক পদ মিলে যখন একটা পদ তৈরি হচ্ছে, তখন সেটাকে বলছে সমাস। এই যে একাধিক পদ, এই একাধিক পদ গোটাটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের প্রথম পদটা হচ্ছে পূর্বপদ, এবং পরের পদটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। আর এর সমস্ত যে অর্থটা, এই যে ব্যাস বাক্যের সমস্ত অর্থটা একটা পদে গিয়ে বোঝাচ্ছে। এই যে উপকূল, এটাকে বলছে আমাদের পরপদ। আচ্ছা, এবার সমাস আলোচনার প্রসঙ্গে আমরা আসতে পারি যে সংস্কৃতে প্রথমেই সমাসের একটা ভাগ রয়েছে, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। কি সমাস? অব্যয়ীভাব সমাস। এই যে অব্যয়ীভাব সমাস, এই অব্যয়ীভাব সমাস আমরা কাকে বলবো? যে সমাসে সাধারণত পূর্বপদটি প্রধান হয়। কি বললাম?
যে সমাসে যে সাধারণত পূর্বপদটি প্রধান হয় তাকে বলবো অব্যয়ীভাব সমাস। কি, যে সমাসে সাধারণত পূর্বপদ কোনটা, এই যে পদটা, আগের পদটা যে প্রধান হয় তাকে বলবো আমরা অব্যয়ীভাব সমাস। এই যে অব্যয়ীভাব সমাসটা বিভিন্ন রকমের হয়। কি কি, বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। একটা কি, সমীপ্য অর্থে, সমৃদ্ধি অর্থে, বৃদ্ধি অর্থে, অভাব অর্থে, অত্যয় বা ধ্বংস অর্থে, অসম্পৃক্তি অর্থে, পশ্চাৎ অর্থে, যোগ্যতা অর্থে, বিপসা অর্থে ইত্যাদি অর্থে কিন্তু ব্যবহার কিন্তু করা হয়। মনে থাকবে। দেখো, এই অব্যয়ীভাব সমাস আলোচনায় প্রথমে আমরা আলোচনা করব অভাব। এই অভাব অর্থে অব্যয়ীভাব কেমন হয়, অভাব অর্থে অব্যয়ীভাবটা কেমন হয়। এই যে অভাব অর্থে আমরা বললাম, এই অভাব অর্থে অব্যয়ীভাব যখন আমরা বোঝাবো, এই অভাবটা থাকবে আমাদের কি কি শব্দে, নি, কি, নি, দু আর অ, এই তিনটে অর্থে আমাদের থাকবে অভাব অর্থটা বোঝাবে। যেমন একটা উদাহরণ বলছি, যেমন একটা উদাহরণ, দুর্ভিক্ষম, দুর্ভিক্ষম, এই যে দুর্ভিক্ষম, আমি তো কী করে বুঝবো যেটা অভাব অর্থ অব্যয়ীভাব? দেখো, আমি তিনটে শব্দ বলেছি, নি, দু আর অ। দু আছে, তার মানে এটা অভাব অর্থে। অভাব অর্থে যখন বোঝাচ্ছে তখন আমরা সমাজটা কী করে করব, দুর্ভিক্ষম, এটা অভাব বোঝাচ্ছে, তাহলে আগে অভাবটা লিখে দেবো, অভাব, বিসর্গ হবে। অভাব লেখার পর কী হবে, বিসর্গ হবে। আর দুর্ভিক্ষম মানে ভিক্ষাটার অভাব, ভিক্ষার অভাব বোঝাচ্ছে। দুর্ভিক্ষম মানে কি, যখন ভিক্ষাও পাওয়া যায় না, তবে সমাজটি কী হবে, ভিক্ষায়া অভাব, ভিক্ষায়া অভাব, ব্যাকেটে তোমরা লিখে দেবে অব্যয়ীভাব সমাস। ব্যাকেটে কী লিখবে, অব্যয়ীভাব সমাস। আর একটা কী হতে পারে, আর একটা উদাহরণ বলছি, দেখো, অপাপম, কি, পয়াকার প ম, আর ধারে অভাবটা কী করে বলবো, কী করে বুঝবো আমরা অভাবটা, কী করে বুঝবো, যে নি দু অ থাকবে, অ পেলাম, অপাপম পেলাম, তাহলে অ পেয়েছি, তাহলে অভাব বোঝাচ্ছে, আগে অভাবটা লিখে দেবো, আগে অভাবটা লিখে দেবো। এবার কি, পাপম, কী হবে, পাপস্য, অভাব, পাপস্য অভাব। এবার তোমরা বলতে পারো যে স্যার এখানে ভিক্ষা, এখানে পাপস্য মিলে, তোমাদেরকে আগে 11-এ যখন তোমরা পড়েছিলে তোমাদের কিন্তু শব্দরূপ ধাতুগুলো মনে রাখতে হবে। শব্দরূপ ধাতুরূপ যাদের মনে থাকবে না তাদের কিন্তু সমাজ করতে প্রবলেম কিন্তু হবে। আচ্ছা, তো আজ এই পর্যন্তই। আজকে আমরা অব্যয়ীভাবটা বোঝালাম, পরদিন তৎপুরুষ বোঝাবো, তৎপুরুষের ডেফিনেশন দেবো, তৎপুরুষের ভাগগুলো বোঝাবো। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে একটা তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার আমরা অব্যয়ীভাবে পুরো ক্লাসটা চাই। তাহলে অব্যয়ীভাবে সমৃদ্ধি, বৃদ্ধি, অত্যয়, অসম্পত্তি, পশ্চাৎ, যোগ্যতা, বিপসা, অনতিক্রম, সাদৃশ্য সব ডিটেলসে করাবো। আর একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা চ্যানেলটার পাশে থাকবে, আর ভালো লাগলে একটু শেয়ারও করে দেবে। ধন্যবাদ।